আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ না, হয়েছে কি জানেন, কালকে আপনার এই রেকর্ড দেওয়া হয়েছে না? আপনার রাত্রে এই মিশরের খেলা আর ওই অস্ট্রেলিয়ার খেলা পুরোটা দেখলাম। ঠিক আছে, খেলা দেখে মানে আর্জেন্টিনার খেলা দেখবো এরকম। তে ফজরের নামাজ পড়বো, মোবাইলে অ্যালার্মও দেখা 3:45 ঘুমাই গেছি, কি অ্যালার্ম আর দিতে মনে নাই, 3:45 গেছে ঘুমাই 15 মিনিট আগে। এই বাসায় সোফায় বসে ঘুমাই গেছি, সকালে ঘুম থেকে উঠে দেখে যে 7:30 বাজে। এই সব অবস্থা আর কি। পরে হাইলাইটস দেখছি আর কি। না, এরকম না আসলে। তবে আর্জেন্টিনা না থাকলে বিশ্বকাপে কোনো ছন্দ থাকবে না। আর্জেন্টিনা ব্রাজিল বাদ হয়ে গেলে মানুষের এই আর ইয়া থাকে না এগুলা। আর বাংলাদেশের মানুষ এই দলগুলোকে বেশি পছন্দ করে। আমরা শুরু করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এটা শেষ হয়েছিল গতকালকে, না? শেষ হয়েছে না? পারবেন রিভিশন দিতে পারবেন? সংক্ষিপ্ত রিভিশন বা বড় রিভিশন? একটু তো হালকা পরিবর্তন আসছে কিছু। কিছু সংজ্ঞাগত কিছু পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে গ্যাপে নতুন কিছু ধারা যুক্ত হয়েছে, তার মধ্যে যে ধারাগুলো আগে ছিল এগুলো কোনো পরিবর্তন নাই কিন্তু। ঠিক আছে, যে ধারাগুলো আগে ছিল মাদকদ্রব্যের ওইগুলোর তেমন কোনো পরিবর্তন নাই। সংজ্ঞার সাথে কিছু ধারা যুক্ত হয়েছে। স- তারপরে কিছু জায়গায় অল্প কিছু ধারা যুক্ত হয়েছে, এগুলো একদিন সময় করে পড়াই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আমি গেজেটটা তো পাইছি আজকেই। আপনারা অনেকেই হয়তো পান না, আমি দিয়ে দিচ্ছি ক্লাস শেষে আপনাদেরকে। ঠিক আছে, সবাইকে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা এই বিষয়টা বাদ দিয়ে দিব, এখন আমরা চলে আসবো আমাদের আলোচনায়। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা একটু শর্ট রিভিশন দিয়ে আমরা শুরু করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2026 হিসেবে অভিহিত হবে, যেহেতু আমরা 26 এখনো শুরু করি নাই। 18-তে কালকে থেকে যখন বলবো 26 হিসেবে বলে যাব। ঠিক আছে। 1 দ্বারা 2 দ্বারা সংজ্ঞা সমূহ: 2 এর 2 2 অ্যানালগ, 2 অ্যালকালয়েড, 2 অ্যালকোহল, 2 আইসোমার, 2 ওয়াশ, 2 ক ক গ শ্রেণীর মাদকদ্রব্য নাকি। 2 হলো ক্ষমতাপ্রাপ্ত অফিসার, 11 হলো চাষাবাদ, 12 হলো চিকিৎসক, 15 হলো নিয়ন্ত্রিত বিলি, 17 হলো প্রিকারসর কেমিক্যাল, 19 হলো প্রিকারসর কেমিক্যাল, 24 হলো ব্রিওয়ারি না বিয়ার। মেসেজ হচ্ছে এটা। আহ, আজকে সব গ্রুপে মেসেজ দিয়ে দিব, রাত 12টায় একটা প্রশ্ন দিব পরীক্ষা ইনশাল্লাহ। ঠিক আছে, 12টা বা 1টা যখন দিই, সময় শুরু হবে কালকে থেকে। এটা সেন্ট্রাল পরীক্ষা, এটা সব ব্যাচের সম্মিলিত পরীক্ষা। এখানে প্রথম 7 জনের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এই পরীক্ষাটা হবে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন এবং দণ্ডবিধি 3টা আইনের উপরে। বোঝা যাচ্ছে? কালকে থেকে টাইম শুরু হবে। পরীক্ষার প্রশ্ন দেওয়ার পর থেকে আপনারা সময় পাবেন একটু বেশি দিয়ে 48 ঘন্টা। 48 ঘন্টা পরে আর কোনো খাতা নেওয়া হবে না। এই 48 ঘন্টার ভিতরে প্রথম 7 জন যারা হবে, ওই নতুন গ্রুপগুলোতে ওই মেসেজ দেওয়া হবে, প্রথম 7 জনকে পুরস্কারের জন্য আমরা যেমনই পারি আপনাদের কাছে পৌঁছায় দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে যে আইনগুলো শুধু পড়ানো হয়েছে: ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন এবং দণ্ডবিধি আইনের প্রথম অংশ, মানে ওই বেস পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে রাত্রে থেকে প্রস্তুতি নিয়ে এই জায়গাগুলোর উপরে। কত ছিলাম? 2-29 মাদকদ্রব্য, 2-30 মাদকদ্রব্য অপরাধ, 2-31 মাদকাসক্ত। মাদকদ্রব্য আইনে 3 ধারা আইনের প্রাধান্য: 4 অধিদপ্তর, 5 অধিদপ্তরের কার্যালয়, 6 হল অধিদপ্তরের কার্যবলী। 9 অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, ক্রয়, বিক্রয় ইত্যাদি সংক্রান্ত বিধান। পারবেন তো? 9-1 থেকে 5। হ্যাঁ, 9-1 কি মাদকদ্রব্য, 9-1 2 কি মাদকদ্রব্যের উপাদান সংক্রান্ত। 9-3 হলো 1-2 যাই থাকুক না কেন, কয়টা ক্ষেত্রে অনুমোদন দেওয়া যাবে: ওষুধ প্রস্তুতে, চিকিৎসার প্রয়োজনে, বৈজ্ঞানিক গবেষণায়, শিল্পের কাঁচামালে, মহাপরিচালকের বৈধ অনুমোদন ক্রমে। তাই কি না? হবে না? হবে। তবে আইন শৃঙ্খলার কি করা যাবে: লাইসেন্স বলে, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, পারমিট বলে, সেবন প্রয়োগ ব্যবহার, ফাঁস বলে কি, বহন পরিবহন ইত্যাদি। 4 হলো কি, ক্ষতিকারক প্রভাব সম্পর্কে লিখতে হবে। 5 হলো
চিকিৎসক এগুলা কি করতে পারবে? পরিবহন করতে পারবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 10 ধারা কি সংক্রান্ত বিধান? অ্যালকোহল সংক্রান্ত বিধান। পারবেন? 10-এর 1-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গীয় এভাবে পারবেন? যদি পারেন আলহামদুলিল্লাহ, নাহলে অ্যালকোহল সংক্রান্ত বিধান, ঠিক আছে। 36-এর সাথে যদি মিলাইতে চান তাহলে প্রথম অংশগুলো মনে রাখা ভালো। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 10-এর 2 নম্বর অংশটা হচ্ছে 9-এর 3-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের ক্ষেত্রে বৈধ দালিলিক প্রমাণের প্রেক্ষিতে এই বিষয়গুলোর জন্য কোনো ধরনের কি হবে না, লাইসেন্স পারমিট ফাঁসের প্রয়োজন হবে না, লাইসেন্স লাগবে না আর কি। 11 হলো মাদক লাইসেন্স অস্ত্রের, সরি, 11 হলো পান সংক্রান্ত বিধান। ছোট বড় করে বলতে গেলে পুরো একটা ক্লাস চলে যাবে, কারণ বড় আইন তো মাদক দ্রব্য আইনের। তাহলে পানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু, কে পান করতে পারবে না? পারমিট ব্যতীত কেউ অ্যালকোহল পান করতে পারবে না। চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন, সরকারি মেডিকেলের অন্যান্য সহযোগী অধ্যাপক যদি দেয় তাহলে পারবে, তাছাড়া অন্য কোনো মুসলমানের ক্ষেত্রে এরা তারা পান করতে পারবে না। মুসলিমের তরডুম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, পার্বত্য অঞ্চলের যারা আছে তারা কি করতে পারবেন? তারই পুচুই পান এবং উৎপাদিত মদ পানের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। আর 11-3-এ বলতেছে লাইসেন্সকৃত বারে বসিয়া বিদেশি নাগরিক, পারমিটধারী দেশি নাগরিকের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। খতে এসে বলতেছে শুল্ক বিভাগ কর্তৃক বৈধ পাসধারী কোনো ব্যক্তি, ব্যাগেজ রুলস দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কূটনৈতিক পাসপোর্ট দ্বারা যে সমস্ত ব্যক্তি স্বীকৃতিপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এগুলো পরিবহন আমদানি রপ্তানির ক্ষেত্রে কি হবে না, এই বিধান প্রযোজ্য হবে না। চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি এটা ব্যবস্থাপত্র হিসেবে প্রদান করতে পারবে না। পারবে? চিকিৎসক ব্যতীত, 1 মিনিট, আর যদি ব্যবস্থাপত্র প্রদান করে তাহলে কয়বার ক্রয় করতে পারবে এটার মাধ্যমে? কতবার? একবার। একবার অধিক এটাতে কি করতে পারবে না, ক্রয় করতে পারবে না। 13 হলো লাইসেন্স, খুব জরুরি না, লাইসেন্স কে দিবেন, তাই না? লাইসেন্সের মেয়াদ কতদিন থাকবে? মাদকদ্রব্যের লাইসেন্সের মেয়াদ কতদিন থাকবে তাহলে? মেয়াদ কতদিন থাকে? 3 বছর। 3 বছর। 3 বছর যদি না, 3 বছর উত্তর কিন্তু ভুল। মানে নবায়নের জন্য 3 বছর যদি টানা নবায়ন না করা হয়, যদি লাইসেন্সের এ না করা হয় তাহলে পরবর্তীতে আর কি হবে না, নবায়নযোগ্য হবে না। ঠিক আছে, এই হলো বিষয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 14, বলেন সবাই বলেন, লাইসেন্স প্রদানের শর্ত কি কি? কি কি শর্তে লাইসেন্স প্রদান করা যাবে বা যায় না? তাহলে শর্ত কি যাবে, কি শর্ত যাবে না? তাহলে যাবে না উল্টায় দিলে যাবে। শর্তগুলো কি? নৈতিক স্খলনজনিত অপরাধের কারণে কত বছর? 9 মাস? 3 মাস? কত টাকা? 5,000 না 500? 500 টাকা। ঠিক আছে, কতদিন অতিবাহিত হইতে হবে? 5 বছর। তাদেরকে দেওয়া যাবে না। অপরাধের দায়ে দণ্ডিত হলে দেওয়া যাবে না। আর একবার যদি লাইসেন্স বাতিল করা হয় তাকেও আর কি করা যাবে না, প্রদান করা যাবে না, তাই না? এরপর আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 15 ধারা। 15 ধারার সংশোধনী আসছে একটু দেখলাম, যাই হোক। 15 ধারা আলোচনা কি লাইসেন্স শর্তভঙ্গের ব্যবস্থা। 16 ধারা লাইসেন্স কি বাতিল। 17 ধারা লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। 18 হলো যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্যের জন্য অপরাধের দায়ে 39 ধারা ব্যতীত অন্য অপরাধের দায়ে দণ্ডিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? তার যানবাহনের এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা যাবে এবং এগুলো প্রদানও করা যাবে না। আর বাতিল হলে 15 দিনের ভিতরে কি করতে হবে? এগুলা আবার জমা দিতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 19, পানশালা বন্ধ করার ক্ষমতা। 30 পরিবর্তিতে কি করতে হবে? অবৈধ করতে হবে, তাই না? তাহলে সাধারণত মহাপরিচালকের অনুমোদন ছাড়া করা যাবে? যাবে না। যাবে? যাবে। কেন? শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে 30 দিনের জন্য যাবে। 20 হলো মহাপরিচালক কর্তৃক প্রবেশের ক্ষমতা। 21 দ্বারা প্রকাশ্য স্থানে যানবাহনে গ্রেপ্তার তল্লাশি আটকের ক্ষমতা। 22 দ্বারা হলো অনুসন্ধান, গ্রেপ্তার তল্লাশি আটক ফৌজদারি কার্যবিধানের অধীনে পরিচালিত হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23 ধারা হলো বিনা পরোয়ানায় তল্লাশি। বলতে পারবেন 23-এর 1-এর ক, খ, গ, ঘ? প্রথমে কি করবেন?
প্রবেশ করবেন, যদি বাধাপ্রাপ্ত হয় দরজা জানালা ভেঙে প্রবেশ করবেন। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে অগ্রসর হবেন। হতে হলো ওইখানে কি মাদকদ্রব্য বাজেয়াপ্তযোগ্য কোনো দলিল দস্তাবেজ যেগুলো পাবেন এগুলো আটক বা জব্দ করবেন। হতে হলো কি দেহ তল্লাশি করবেন, নাকি কোনো ব্যক্তি অপরাধী বা সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করবেন। 23-2 হলো রাত্রিবেলা তল্লাশি, তো নাকি সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময় কি করা যাবে, তল্লাশি করা যাবে। 24 দ্বারা হলো কি পরীক্ষা, মাদকদ্রব্য আইনের দেহের অঙ্গ প্রত্যঙ্গে যদি মাদকদ্রব্য লুকায়িত আছে বলে এরকম সন্দেহ হয় তদন্ত বা তল্লাশিকারী অফিসার কর্তৃক, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবে, এক্স রে, আলট্রাসোনোগ্রাফ, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, রক্ত মলমূত্র পরীক্ষা করতে পারবে বা এর জন্য তাকে বাধ্য করাইতে পারবে। 24-1 হলো যদি পাওয়া যায় তাহলে তাকে গ্রেপ্তার করবে, যদি সে মাদক সেবী মনে হয় তাহলেও তাকে গ্রেপ্তার করতে পারবে। 4 হলো সেই ব্যক্তি যদি মাদকাসক্ত এরকম হয়ে থাকে নাকি তাহলে ডোপ টেস্ট করবে পজিটিভ কিনা। হ্যাঁ, ডোপ টেস্টে যদি প্রমাণিত হয় তাহলে তাকে 36-4 দ্বারা শাস্তি দেওয়ার জন্য তাকে কি করা যাবে, 36-4 শাস্তি দেওয়া যাবে। মাদকদ্রব্য আইনের 25 দ্বারা এই সম্পর্কে ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট দিতে হবে, সরকারকে অবহিত করতে হবে। 26 দ্বারা হলো বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য, কোনগুলা বাজেয়াপ্তযোগ্য, পারবেন? 26-1, 2, 3 পারবেন না? একই কি, মাদকদ্রব্য এর সাথে অন্য যেগুলো আছে যন্ত্রপাতি এগুলো বাজেয়াপ্তযোগ্য হবে। 2, অবৈধের সাথে বৈধ মাদকদ্রব্য হবে। 3 হলো কোনো যানবাহনও জব্দ করতে পারে, তবে সরকারি ব্যবহারের প্রয়োজনে কর্তৃপক্ষকে ফেরত দেওয়া যাবে। বিষয়টা কোথায় উল্লেখ করতে হবে, এজাহারে বিষয়টা কোথায় উল্লেখ করতে হবে, উল্লেখ বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে, কোথায় বিষয়টা কোথায় উল্লেখ করবেন, এজাহারে, মামলা ডায়েরিতে, মানে এরকম প্রশ্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে, তাহলে এজাহারে উল্লেখ করতে হবে। 27 হলো বাজেয়াপ্তর পদ্ধতি, মাদকদ্রব্য হলে বাজেয়াপ্ত করবে, তাই না? মাদকদ্রব্য যদি না হয় বস্তুরই তাহলে বাজেয়াপ্তর উদ্যোগ গ্রহণ করবে। আর বিক্রয়লব্ধ অর্থ কি করবে, ও বিক্রয়লব্ধ অর্থ যেটা আছে সেটা বাজেয়াপ্তযোগ্য হবে, সরকারি কোষাগারে জমা দিবে। 28 দ্বারা বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্যের কিসের ব্যবস্থা, নিষ্পত্তির ব্যবস্থা। বাজেয়াপ্ত যারা মাদক যে দপ্তর থেকে আটক করা হবে বা তাদের কাছে কি করা হবে, ফেরত দেওয়া হবে, এতটুকু মনে রাখবেন। 29 আটককৃত ব্যক্তি এবং বস্তু সম্পর্কে, আটককৃত ব্যক্তি এবং বস্তু সম্পর্কে কি গৃহীত ব্যবস্থা, কার কাছে প্রেরণ করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। 29-1 তিনি কি করবেন, এটা যদি অনেক বেশি মূল্যবান হয়ে থাকে, তাই না, সংরক্ষণ করা যদি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, প্রয়োজনীয় আলামত নমুনা সংগ্রহ করিয়া অবশিষ্ট মাদকদ্রব্য ম্যাজিস্ট্রেটের নির্দেশে কি করবেন, এটা বিলিবন্ধের ব্যবস্থা করবেন। আর 29-3 পুলিশ অফিসার তাৎক্ষণিক যদি মনে করেন তাহলে 2 উপধারা যাইতে হোক না কেন তাৎক্ষণিকভাবে বিলিবন্ধের ব্যবস্থা করতে পারবেন। 30 মহাপরিচালক বা অন্যান্য ক্ষমতাপ্রাপ্ত অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের ক্ষমতা পাইতে পারেন 30 দ্বারা। এখন একটা বিষয় মনে রাখবে যে যেমন আমরা মাদকদ্রব্য শেষ করলাম, আজকে ধরুন অস্ত্র শুরু করে দিলাম, গতকালকে মাদকদ্রব্যটা রিভিশন হলো না, তাহলে আমাদের অনেকের ভিতরে এরকম অবহেলা কাজ করে যে আজকে আর মাদকদ্রব্য না পড়ে আমরা নতুন আইনটাই শুরু করি। কিন্তু ওইটা নতুনটা শুরু করার চাইতে পূর্বেটা ধরে রাখাটা কি বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই জায়গাগুলো যদি একটু বুঝতে পারেন তাহলে আসলে গুরুত্বের জায়গাটা বুঝতে পারবেন যে ধরে রাখার জন্য এটা করা উচিত। এখন ধরেন আবার এই নারী শিশু পড়ানোর পরে রিভিশন দেওয়া হয়েছে, ধরেন টা না 15 দিন আর কোনো রিভিশন হইলো না, যদি দেখেন এরকমটা হইতেছে তাহলে মনে করবেন আমরা ভুল পথে আছি। আমি নিজে আপনারটা বলতেছি না, আমি নিজে কি আছি, ভুল পথে আছি যে 15 দিন নারী শিশু রিভিশন দেওয়া হয় না, এটা না, এটা বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ঠিক আছে, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কোনোভাবেই পূর্বের পড়াগুলো যেন আমরা বলে না যাই। ঠিক আছে, সেই জায়গাগুলোর দিকে যত্নবান হইতে হবে। ক্লাস নিতে গিয়ে খুব প্রবলেমের ভিতরে আছি বুঝছেন। এই জুম আইডি নিয়ে 1000 আইডির জুম আমাদের লাগে, আর আমাদের 1000-এর বেশি পার্টিসিপেন্ট ক্লাসে জয়েন করে, কিন্তু যে একাধিক ডিভাইস আমার ক্লাস নিতে হচ্ছে। কারণ হচ্ছে জুমের 1000 আপনার অপশনটা মোটামুটি বন্ধই করে দিছে একরকম। আশা করি আবার খুব শীঘ্রই পাবো এটা, কিন্তু আমি অনেক চেষ্টা করতেছি 3-4 দিন যাবত, এটা কোথাও পাচ্ছি না, কেউ দিতে পারতেছে না। এই হচ্ছে একটা প্রবলেম। একটা ডিভাইসে বা একাধিক ডিভাইস নয়, এক ডিভাইসে ক্লাস করালে ভালো হয়, নাহলে এদিক সেদিক থাকায় থাকতে হয়, কিন্তু আপনাদের একটু কষ্ট হয়ে যায় কিন্তু বিষয়টা। আচ্ছা, কি করবো নিরুপায়, আবার গুগল মিট পাওয়া যায়, অ্যাভেলেবেল ক্লাস করানো যায়, কিন্তু গুগল মিটের ক্লাস আমাদের অনেকেই করতে পারবে না। গুগল মিটের ক্লাস করতে এটা অনেক কঠিন ব্যাপার, এটা সেট আপ বা অন্যান্য কার্যক্রম গুলো একটু জুমের চাইতে একটু হার্ড, এই জন্য গুগল মিটে করা যাবে না।
আহ কত ছিলাম? 31। আপনাদের সময় দিলাম 31-এর জন্য 31 সেকেন্ড। 31 সেকেন্ডের তদন্তের সময়সীমাটা বলেন। সবাই বলেন, সবাই, সবার জন্য। যতটুকু বলেন, যতটুকু বলতে পারেন সবসময় কি করবেন? নিজের চেষ্টার ভিতরেই বলার চেষ্টা করবেন, ঠিক আছে? যতটুকু বলবেন নিজের আগ্রহের জায়গা থেকে বলবেন, মানে এখানে বইয়ে টাচ করবেন না, তাহলে এটা লাভ। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 31-এর একের ক, হাতে নাতে ধৃত হলে 60, নাকি? না 30? 30 না? হাতে নাতে ধৃত না হলে 60। 31-এর একের খ, গতে হলো গ্রেপ্তারও আছে, পলাতকও আছে, তাহলে কি হবে? খ উপধারার সময় 60 কার্যদিবস হবে। দুই হলো, এই সময়ের ভিতরে যদি না পারে এক উপধারার, তাহলে পরবর্তী সময়সীমা কতদিন হবে? 15 কার্যদিবস ভিতরে সমাপ্ত করতে হবে। তিনে হলো, এটা অতিবাহিত হওয়ার 24 ঘন্টার ভিতরেই রিপোর্ট দিতে হবে। চারে হলো, নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করবে। ইন্নালিল্লাহ। শুনতে পাচ্ছি? এহ, শোনা যায় সাকিব ভাই? আচ্ছা, তাহলে নতুন তদন্তকারী কর্মকর্তা কত কার্যদিবসের ভিতরে সম্পন্ন করবেন? 15। হাতে নাতে ধৃত হলে না হলে 30 কার্যদিবস। পাঁচে হলো 24 ঘন্টার ভিতরে আবার রিপোর্ট প্রদান করতে হবে। আর ছয়ে হলো কি করতে হবে? তাদের অদক্ষতা অসদাচরণ হিসেবে কি হবে? তাদের অদক্ষতা অসদাচরণ হিসেবে গণ্য হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য কি করা হবে? আদেশ বা নির্দেশ প্রদান করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 32 ধারা তদন্ত হস্তান্তর, 33 ধারা, এটা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি দেখেন মহাপরিচালক বা তদন্তকারী অফিসার কিসের মাধ্যমে? মাদকদ্রব্যের মাধ্যমে কি করতেছে? অবৈধভাবে সম্পদ উপার্জনের কাজে নিয়োজিত আছে বা উপার্জন করছে, তাহলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ দমন আইন 2012 অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক, তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং এর তদন্তকারী কর্মকর্তা হিসেবে গণ্য হবে। দুই, এবং সে অনুসারে অগ্রসর হবে। কেন? অবৈধ মাদকদ্রব্যের ভিতরে উপার্জিত অর্থ, তাই না, মানে সম্পৃক্ত অপরাধের সাথে। এই জন্য তিনি হলো, এক উপধারার যে বিষয় যদি এটা সঠিক থাকে, তাহলে তদন্তকারী কর্মকর্তা আদালত বরাবর আবেদন করবেন তার সম্পত্তি কি করার জন্য? নিরীক্ষণ, নিষ্ক্রিয় বা যাচাই বাছাই করার জন্য। তিন, চারে হলো, আদালত কি করবেন? তার আবেদন যদি গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? তাকে শুনানির সুযোগ প্রদান করে এই প্রার্থিত আদেশটা প্রদান করবেন। চার, আর এর একটা অনুলিপি কাকে দিবেন? সংশ্লিষ্ট ব্যাংক বা যেখানে তার আয়কর হিসাব আছে এখানে দিবেন। পাঁচে হলো, নির্দিষ্ট সময়ের ভিতরে এই প্রতিবেদনটা আবার তারা কি করবেন? আদালতকে প্রদান করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 33-এর 5। 34 হলো, সম্পত্তি বিক্রয় বন্ধক এবং হস্তান্তর যেন না করতে পারে এই জন্য তদন্তকারী কর্মকর্তা কি করতে পারবেন? আবেদন করতে পারবেন। দুই হলো, আদালতে আবেদন গ্রহণ করে এই আদেশটা প্রদান করতে পারবেন যে প্রার্থিত সময়ের ভিতরে যদি তদন্ত সম্পন্ন করতে না পারে, তাহলে কয় মাস পর্যন্ত? 3 মাস পর্যন্ত। অভিযোগকারী ব্যক্তি সম্পত্তি বিক্রয় বন্ধক হস্তান্তরের জন্য আদেশ প্রদান করতে পারবেন যেন এরকমটা করা না হয়। এরপর আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 35 ধারা, গোপন অভিযোগ নিয়ন্ত্রিত বিলি। গোপন অভিযোগ এবং কি নিয়ন্ত্রিত বিলি পারবেন? শুধুমাত্র 5টা কথা বলেন যে গোপন অভিযোগ এবং নিয়ন্ত্রিত বিলের অধীনে কি কি শর্তগুলো থাকবে, কি কি কাজগুলো থাকবে। এটা পারলে সবই পারলেন। কোনো বাহনকে প্রবেশ বা বের হওয়ার ক্ষমতা, মাদকদ্রব্য সরবরাহ বা সংরক্ষণের ক্ষমতা, তাই না? আরেকটা হলো এখানে প্রবেশ বা তল্লাশির ক্ষমতা। আরেকটা হলো
আরেকটা কিসের? ট্রেকিং ডিভাইস, স্থাপন করার ক্ষমতা। আরেকটা, কোনো ব্যক্তিকে প্রবেশ বা বের হওয়ার ক্ষমতা। এটা প্রশ্ন হতে পারে। কতদিন সময়ের জন্য চুক্তিতে আবদ্ধ হতে পারেন? এই সময়টা কতদিন? 3 মাস, অনধিক 3 মাস সময়ের জন্য। ঠিক আছে, যদি পারেন এগুলো মনে রাখবেন। মাদকদ্রব্য আইনের 36-1, 9, 10 ধারার বিধান অমান্য করার শাস্তি, নাকি? 9, 10 ধারার বিধান অমান্য করার শাস্তি। সংক্ষেপ কয়েকটা প্রশ্ন করি। কারো কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। মাদকদ্রব্য কি জানেন? ফেন্সিডিল। ফেন্সিডিল আপনার পরিমাণ কোথায় পাইছেন? তার দেহ তল্লাশি করে পাইছেন। কতটুকু পাইছেন? তার দেহ তল্লাশি করে যে ফেন্সিডিল পাইছেন, ধরেন এখানে আপনি পাইছেন 10 বোতল। ঠিক আছে, তার শরীরের ভিতরে কোনো একটা ব্যাগের ভিতরে বা কোথাও রাখছে, এবং 10 বোতল পরিমাপ করে দেখলেন হয়েছে কতটুকু জানেন? মানে 100 ml এর প্রত্যেকটা বোতল। তাহলে কতটুকু হলো? 100 ml 10টা বোতল হলে কতটুকু হবে? 1 লিটার, নাকি? 1 লিটার না? 1 লিটার তো হবে। আচ্ছা, তাহলে 1 লিটার হলো। তাহলে তাকে আপনি কত ধারায় মামলা দিবেন? মামলা কত ধারায় দিবেন? তাহলে আপনাকে প্রথমেই চলে যাইতে হবে মাদকদ্রব্য আইনের ফেন্সিডিলের জন্য ধারা কত? ফেন্সিডিলের জন্য ধারা 13-14। ধারা কত? ফেন্সিডিলের ধারা হলো 13-14। এখন এটা কি অবস্থায় পাইছেন? দ্বিতীয়বার লক্ষ্য রাখতে হবে। কি এটা? তার দখলে পাওয়া গেছে, নাকি? এটা তার দখলে পাওয়া গেছে। তার দখলে পাইছেন না এটা? তার কাছে পাইছেন। এখন কথা হলো এটা এই জায়গার ভিতরে। তো এটা কি আপনারা বহন বলবেন না দখল বলবেন? তাহলে দখলের জন্য কিন্তু আলাদা জায়গায় যাবে, আর বহনের জন্য কিন্তু আলাদা জায়গায় যাবে। এখন আপনার প্রশ্ন হলো, এটা নিয়ে আপনাদের কাছে সবার একটু প্রশ্ন, এই যে এই জায়গাটাকে, এই যে কোনো ব্যক্তির শরীরের ভিতরে তল্লাশি করে আপনি পাইছেন, এটা জায়গাটা কিন্তু বুঝতে হবে আগে। এ শরীরের ভিতরে তল্লাশি করে পাইছেন, এটা কি বহন বোঝাবে নাকি এটা দখল বোঝাবে? এটা একটু আমার প্রশ্ন, একটু লেখেন আপনারা, যা বা যদি সুযোগ আছে সবাই একটু বলেন। এটা কি দখল বোঝাবে নাকি বহন বোঝাবে? আচ্ছা, দখল সবাই লেখছেন, তা যারা এক দুজন যারা বহন লেখছেন, এই বহন কিভাবে হলো এটা? তাহলে দেখেন, একই বিষয় শরীরের ভিতরে তল্লাশি করে পাইছেন। শরীরের ভিতরে কি করছেন? তল্লাশি করে পাইছেন। তাহলে আপনি বহন কিভাবে বুঝলেন? দখল অনেকেই বলছেন, ওকে ঠিক আছে বললাম। তাহলে বহন যারা বলেন, কি হিসেবে বহন বুঝলেন? এটা মানে বহন কিভাবে হইল? মানে বহন কোন জায়গাটাকে বোঝাবে? প্রশ্ন থেকে যায় না এই জায়গাটার ভিতরে। এখন আপনি 13 দিয়ে দিলেন, নাহলে 14 দিয়ে দিলেন, তাহলে এটা একটা কনফিউশন হয়ে গেল না, যে বহন কোনটা হইলো আর দখল কোনটা হইলো? তাহলে এর উত্তর কি হবে? আপনারা সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা, তো এমনি তো অনেক প্রশ্ন করতে দেখেন, অনেক কিছু বলতে থাকেন। তাহলে আপনার এটা বহন আর দখলের ভিতরে পার্থক্যর জায়গাটা কোথায়? এটা একটা প্রশ্ন না? লিটারের জায়গা তো আমরা আসি না এখনো। পরিমাণ পরে, আগে দেখতে হবে। কি দেখতে হবে? মাদক দ্রব্যের, মাদক দ্রব্যটা কোন তফসিলের বা এটা কি রকম মাদক দ্রব্য। তাহলে পার্থক্যর প্রথম জায়গাটা হলো দেখতে হবে, এটা দ্বারা হলো 13-14। ফেন্সিডিলের জন্য দ্বারা আমার কত আসবে? এটা ইয়াবার জন্য হতে পারে, অন্য যে কোনো জায়গার জন্য হতে পারে। ফেন্সিডিলের জন্য দ্বারা হচ্ছে কত? 13 এবং 14। আচ্ছা ঠিক আছে, এখন চার অপশন বন্ধ করে দিই। এটা আপনারাও, আপনাদের কাছে প্রশ্ন ছিল, এবং আপনাদের কাছে হয়তো উত্তম সমাধান হতে পারতো। অসুবিধা নাই, পরীক্ষার আগে সব সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। একটু, এটা আবার কি হলো? আচ্ছা,
বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, এটার জন্য ধারা কত? 9-1 বিধান অমান্য করা। 9-1 বিধান, বহন, পরিবহন, আমদানি, রপ্তানি। যদি কোনো ব্যক্তি শরীরের ভিতর থেকে খোঁজাখুঁজি করে কোনো কিছু বের করা হয়, তাহলে এটাকে দখল বলা হবে, এটাকে কখনো বহন বলা হবে না। এটা কি কি বলা হবে না? বহন। আমি কি প্রশ্নের ভিতরে কি বলছি যে সে কোনো একটা লাগেজের ভিতরে করে, কোনো একটা বস্তার ভিতরে করে নিয়ে যাচ্ছে, এরকম প্রশ্নের ভিতরে ছিল? এরকম কিন্তু ছিল না। তাহলে যদি কোনো ব্যক্তির শরীরের ভিতর থেকে খুঁজে, এগুলা অঙ্গ প্রত্যঙ্গ না, শরীরের ভিতর থেকে কোথাও খুঁজে পাওয়া যায়, তাহলে এই জায়গাগুলোকে আমরা কি করবো না? বহন বলতে পারবো না। বহনের জায়গার ক্ষেত্রগুলো সাধারণত একটু বড় পরিসরে হয়ে থাকে। আপনার যানবাহনের ক্ষেত্রেও এটা বাহনের মাধ্যমে যদি কোনো বাহন সংক্রান্ত বিষয় যুক্ত হয়ে থাকে, তখন এই জায়গাটাকে বহন বলা যায়। বোঝার চেষ্টা করেন। যদি কোনো বাহন সাথে যুক্ত থাকে, তাহলে এই জায়গাটাকে আপনি বহন বলতে পারবেন। আর যদি এরকম না থেকে সরাসরি কোনো ব্যক্তির শরীর তল্লাশি করে কোনো কিছু পান, তাহলে সেটাকে কি বলবেন? তার দখলে বলবেন। কি বলবেন? সে দখলে বা অধিকারে পাওয়া গেছে। তাহলে দখল অধিকারের জন্য ধারা চলে আসছে কত? 14 ধারা। ধারা কত? 14 ধারা। মনে রাখবেন এই কথাটা। আর যখন 14 ধারা দিবেন, এখন আসেন তাহলে প্রথমে ধারা বুঝলেন 14, তাই না? এরপরে বুঝলেন বহন পরিবহন কিনা। তাহলে 13 বা 14-র মধ্যে পার্থক্য হয়ে গেল। আবার প্রথমে মাদকদ্রব্য বুঝলেন ফেন্সিডিল, ধারা কত আসবে? 13 বা 14। সেবন না হলে এখন এখন বের করে ফেলছে 9-এর পার্থক্যটা কোনটা, যেটা কি বহন পরিবহন নাকি ক্রয় বিক্রয় ইত্যাদি। তাহলে তখন তার দখলে পাওয়া গেছে, তাহলে ধারা হয়ে গেল কত? 14। এখন দেখবেন কি পরিমাণ। তাহলে পরিমাণ কতটুকু হয়েছে? 1 কেজি। তাহলে কি ক, খ নাকি গ? 1 লিটারের জন্য ধারা কোনটা হবে? ক, খ না গ? অর্থাৎ যদি কতটুক থেকে, হাফ লিটার থেকে কতটুক পর্যন্ত? হাফ লিটার থেকে 5 লিটারের ভিতরে হয়ে থাকে। হাফ লিটার থেকে 5 লিটারের ভিতরে হয়ে থাকে, তাহলে দ্বারা হবে খ। আর যদি 5 লিটার অতিক্রম করে, তাহলে দ্বারা হবে কত? গ। দ্বারা হবে গ। ইয়াবা ট্যাবলেট বিক্রয় করতেছে, বিক্রয় করার সময় হাতে নাতে ধরে ফেলছেন। যে ক্রয় করতেছে তাকেও ধরছেন, যে বিক্রয় করতেছে তাকেও ধরছেন, দুজনে ধরে ফেলছেন। তাহলে দুজনের কি দ্বারা, মামলার দ্বারা কি আলাদা আলাদা রুজু হবে না একই দ্বারাই মামলা রুজু হবে? একই দ্বারাই মামলা রুজু হবে। এখন আমার প্রশ্ন হলো, একই দ্বারা যদি মামলা রুজু হয়ে থাকে, তাহলে এখানে আপনাকে দেখতে হবে প্রথমে বিষয়টা কি ইয়াবা। তাহলে দ্বারা কত? 36-এর 9 অথবা 10। এখন দেখতে হবে ক্রয় বিক্রয়। তাহলে ক্রয় বিক্রয়ের জন্য আপনাকে যেতে হবে কোথায়? ক্রয় বিক্রয়ের জন্য 36-এর 10। কোথায় যেতে হবে? 10। এখন দেখবেন পরিমাণ কতটুক? 10,000 পিস পাইছেন। কত পিস? 10,000। তাহলে দ্বারা চলে আসবে কত? গ। যদি 5,000-এর নিচে হইতো, তাহলে খ। যদি 2,000-এর নিচে হইতো, তাহলে দ্বারা হইতো কত? খ। ঠিক আছে। আর যদি এটা এর জন্য হয়ে যায়, যদি হিরোইন এগুলোর জন্য হয়, তাহলে দ্বারা কত যাবে? 7-8-এ। দ্বারা কত যাবে? 7 এবং 8-এ। ঠিক আছে। যদি গাঁজা হয়, গাঁজা পাইছেন কারো কাছে কত কেজি? কারো কাছে গাঁজা পাইছেন 20 কেজি। 20 কেজি গাঁজা পাইছেন, এটা ক্রয় বিক্রয় যে কোনো পরিবেশের ভিতরে পাইছেন, তাহলে ধারা কত হবে? প্রথমে দেখতে হবে গাঁজা ক্রয় বিক্রয় ইত্যাদির জন্য ধারা কত? 36-এর 1 বা বহন পরিবহনের জন্য ধারা 19। কত? 19। তাহলে এখানে পরিমাণ মনে রাখতে হবে। প্রথমে কত কেজির নিচে? প্রথম অংশটা কত কেজির নিচে, কতটুকুর নিচে? 5 কেজি। 5 কেজির নিচে। এরপরে দ্বিতীয় অংশ হলো 5 কেজি থেকে 15 কেজি, নাকি? 5 কেজি থেকে 15, খ। যদি 15 কেজি পার হয়ে যায়, তাহলে দাঁড়া হয়ে যাবে কত? গ। দাঁড়া হবে কত? গ। এই জায়গাগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে। আপনি এটা মুখস্থ যদি করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। 9-এর সাথে মিলে না পড়েও যদি মুখস্থ করে ফেলতে পারেন কয়েকটা এখানে, তবু কাজ হবে। 36-এর 2 বর্ধিত দণ্ড, 3 বর্ধিত দণ্ড, 4-এ হলো যদি চিকিৎসার ব্যবস্থার জন্য আদেশ প্রদান করার পর যদি চিকিৎসা গ্রহণ না করে, তাহলে সেই ব্যক্তির দণ্ড, মাদকাসক্ত ব্যক্তি। 5-এ হলো মাতাল ব্যক্তির অশোভন আচরণ, সে হলো সরকারি কোনো যানবাহন
যদি কারণ উপস্থিতিতে পাওয়া যায়, এখানে ব্যবহারকারীর অনুপস্থিতিতে পাওয়া যায়, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি রাখার শাস্তি, মাদকদ্রব্য আইনে কত ধারা? 37 ধারা। 38, ঘরবাড়ি, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেওয়ার দণ্ড। 39 ধারা, তল্লাশি, গ্রেপ্তার, আটকের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কর্তৃক অন্যায়ভাবে তল্লাশি করা, আটক করা বা গ্রেপ্তার করার শাস্তি। 39 ধারা। কত ধারা? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 39 ধারা। তারপরে 40, অর্থদাতা, যোগানদাতা, পৃষ্ঠপোষকতা। 41 ধারা। যারা পড়ে ফেলছেন সংশোধনের যে অংশটা আসতেছে, এটা নিয়ে কোনো টেনশনের দরকার নাই, একটা ক্লাসের ভিতরে আলোচনা করলেই ওইটা ক্লিয়ার হয়ে যাবে। সাইবার থেকে কিছু সংজ্ঞা আসছে, অন্যান্য কিছু আইন থেকে কিছু সংজ্ঞা আবার এখানে যুক্ত করা হয়েছে, যেগুলো অন্য আইনে গিয়েও কাজে লেগে যাবে। 41 ধারা সহায়তা। 42 ধারা শাস্তির ব্যবস্থা নাই এরকম ক্ষেত্রে। এক, দুই হলো সাহায্য না করা, তথ্য বা সংবাদ প্রদান না করার শাস্তি। 43 ধারা কোম্পানি কর্তৃক অপরাধ। আমি বলার আগেই বলার চেষ্টা করবেন, আমি 43 বলতেছি, আপনি আমার আগেই 43 ধারা, আপনি কিন্তু আপনার মাথায় চলে আসছে এটা, এরকম না নিয়মটা? ওই নিয়মটা কিন্তু আমি বলার আগে আপনাকে কি করতে হবে, বলে ফেলতে হবে। মাদকদ্রব্যের 44 ধারা অপরাধের বিচার, তাই না? অপরাধের বিচার কোথায় হবে, কিভাবে তাহলে দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত, দায়রা জজ, মুখ্য মহানগর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা আদালতে বিচার করতে পারবেন। 45 ধারা বাতিল। 46 ধারা অপরাধগুলো কি হবে? আমলযোগ্য হবে সকল অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 47 ধারা জামিন সংক্রান্ত বিধান। 48 ধারা বিচারের বিশেষ বিধান। কত বছর? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 5 বছরের নিচে শাস্তি হবে এরকম ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার 22 নম্বর অধ্যায় অধীনে করা করা যাবে। 48 ধারা। 49 ধারা বিচার কার্যক্রম মুলতবি, একটানা চলবে, তবে যদি ন্যায় বিচারের স্বার্থে রাখা হয় কতদিন? 3 কার্যদিবসের অধিক রাখা যাবে না। 50 ধারা এই অপরাধের সাথে অন্য অপরাধ জড়িত থাকলে একত্রে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। মাদকদ্রব্য আইনের 51 ধারা বিচার সমাপ্তির সময়সীমা নাকি 30 কার্যদিবস। 60, সরি 60, 90, 90, তারপরে হলো আপনার 30, তারপরে হলো 15। এরপর আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 52 ধারা, কি জানি, শিশুর বিচার। শিশুর বিচার শিশু আইনের বিধান অনুসারে করতে হবে। 53 ধারা 30 কার্যদিবসের ভিতরে আপিল করতে হবে। 30 না, 30। নারী শিশু আইনে আগে ছিল 60, এখন কত হয়েছে? এখন কিন্তু ওইটাও 30 হয়ে গেছে। মাদকদ্রব্য আইনের 54 ধারা অনুসন্ধান, তদন্ত, বিচার, ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। 55 ধারা অপরাধ সংগঠনের আইনগত অনুমান। 56 ধারা অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ক্যামেরায় ধারণকৃত ছবি ইত্যাদি প্রাসঙ্গিক হবে। 57 মোবাইল কোর্টে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। 58 মাদক শুল্ক, মাদক প্রবণ এলাকা, এগুলো পড়াই নাই এখন, বাদ আপাতত, ওইগুলো দরকার নাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের, সরি মাদকদ্রব্য তো কি পড়বো আজকে, আমাদের কোনো কথা ছিল যে মাইনরিটির কোনো কিছু পড়বো? সাইবার, অস্ত্র, অস্ত্র আইন, অস্ত্র আইন। আচ্ছা, জুয়া আইনটা ছিল একদম ছোট আইন, জুয়া আইন অনেক বড় আইন হয়ে গেল এখন, মোটামুটি বড় আইন হয়ে গেছে। আচ্ছা, হোক, কি করা যাবে বলেন? আমরা তো আর এগুলো থেকে এখন আর হার মানতে পারবো না, যদি এই অবস্থায় আসছি, এখন যাই করবে তাই পড়তে হবে। এখন যদি বলে যে সাক্ষ্য আইন সংশোধন হয়েছে, মানে আপনারা যারা ক্লাস করতেছেন, যেন সাক্ষ্য আইন সংশোধন হয়ে গেছে আবার, এগুলো নাই, নতুন করে সাক্ষ্য আইন হয়েছে, কি করা যাবে? তো কষ্ট করে পড়লাম, বাদ দিব? পড়বো না। 1% লোক হয়তো বাদ দিতে পারে, মানে এই অবস্থায় এসে আপনাদের বেশের কথা বলতেছি, 1%, 99% লোক আর বাদ দিতে পারবে না, তাই না? আচ্ছা, তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হোক, সাইবার সংশোধন হোক, ধরেন এখন আমরা সবাই জানি যে একটা কমন আইন, সড়ক পরিবহন আইন 2018, ধরেন সড়ক পরিবহন হঠাৎ করে সংশোধন হয়ে গেল, এই বছর আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, 90% সম্ভাবনা থাকবে সড়ক পরিবহন 2018 প্রশ্ন হওয়ার। কি থাকবে আইনে? প্রশ্ন উল্লেখ থাকবে কি? সড়ক পরিবহন আইন 2018, এই কথাটাই উল্লেখ থাকবে কিন্তু।
এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আইনটা সংশোধন হওয়ার সাথে সাথেই অনেক সময় কি হয় না, ওই বছরই ওই আইনটা থেকে ওই 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 সাল উল্লেখ করে প্রশ্ন সাধারণত হয় না, কিন্তু এটা খুব কম হয়। যেমন ফৌজদারি সংশোধন হয়েছে, এটা কিন্তু আমার প্রশ্ন হয়ে গেছে যে অধ্যাদেশ অনুসারে লিখুন, ফৌজদারির প্রথম বছরই হয়েছে। অস্ত্র আইন কত, 1878 সাল না অস্ত্র আইন? তাহলে আমরা আলোচনা করব অস্ত্র আইন 1878 সাল, গুরুত্বপূর্ণ আইন না আমাদের জন্য? অস্ত্র আইন খুবই গুরুত্বপূর্ণ আইন কিন্তু। এক দ্বারাই বলতেছে আইন, অস্ত্র আইন 1878 হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। মানে এই আইনের যে বিধানগুলো আছে সারা বাংলাদেশে কি করবে, চলবে। তবে নিম্নের দুইটা ক্ষেত্রে এই আইনের বিধান প্রযোজ্য হবে না। নিম্নের দুইটা ক্ষেত্রে এই আইনের বিধান কি হবে না, প্রযোজ্য হবে না। প্রথম ক্ষেত্রটা কি? খুব সহজ আইন কিন্তু, মাইনর অ্যাক্টের ভিতরে অস্ত্র আইন অন্যতম, অন্যরকম সহজ আইন। প্রথম হলো কিসের জন্য কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ অথবা কোনো সামরিক সরঞ্জামাদান, সামরিক সরঞ্জাম কোথায়? সমুদ্রগ্রামে জাহাজে অবস্থিত। কেন এটা ব্যবহার করা হচ্ছে? উহার সাধারণ সমর সম্ভার অথবা যন্ত্রপাতির অন্তর্ভুক্ত। তাহলে কোনো অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, সমুদ্রগামী জাহাজ আছে কি হিসেবে? যুদ্ধের সরঞ্জাম বা সম্ভার হিসেবে। এই ক্ষেত্রে অস্ত্রায়নের বিধান কি হবে না? তাহলে অস্ত্রের জন্য অনেক বিধিবিধান আছে। অস্ত্রের জন্য লাইসেন্সের বিধিবিধান আছে, বহন পরিবহনের বিধিবিধান আছে, আমদানি রপ্তানির বিধিবিধান আছে, তাই না? এই অনেক রকম নিয়ম কানুন আছে। তবে যারা সমুদ্রগামী জাহাজে যুদ্ধের সরঞ্জাম হিসেবে অস্ত্র বহন করতেছে, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি সরি, তাদের ক্ষেত্রে কি অস্ত্রায়নের বিধান প্রযোজ্য হবে? হবে না। এটা হলো অস্ত্র আইনের একের ক। একে খতে গিয়ে বলতেছে কোনো সরকারি আদেশে অথবা সরকারের দায়িত্ব নিয়োজিত কোনো সরকারি কর্মচারীর আদেশে এই অস্ত্র শস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি আমদানি রপ্তানি, পরিবহন, বহন, দখল, তারপর হচ্ছে ধারণ, অধিকার রাখা ইত্যাদির ক্ষেত্রেও কি হবে না, এই বিধান প্রযোজ্য হবে না। আদেশ বলে অস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, আমদানি রপ্তানি, অস্ত্র শস্ত্র ধারণ অথবা অধিকার রাখা। তাহলে আমরা যে অস্ত্রের অধিকার রাখি, আমরা যে অস্ত্র ধারণ করে রাখি, আমাদের জন্য কি অস্ত্রায়নের বিধান প্রযোজ্য আছে? না। কেন? সরকারি আদেশে অথবা সরকারি কর্মচারীর নির্দেশে। তাহলে সরকারি আদেশ বলে অথবা সরকারি কর্মচারী হিসেবে কর্তব্যরত কোনো সরকারি কর্মচারী আদেশ বলে। অস্ত্র আইনের একের খ। তাহলে এই আইন অস্ত্র আইন হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে কি হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। ধারা কত? অস্ত্র আইনের একের ক ধারা, সরি এক ধারা। দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রথমটা কি যদি সহজে বলবেন, একদম সিম্পল, এগুলো নিয়ে পেঁচানো যাবে না, সহজভাবে আইনটা পড়ে ফেলতে হবে। সমুদ্র জাহাজের ভিতরে তাহলে কারা বহন করবে? তাহলে নৌবাহিনীর লোকজন নাকি, তাদের কাছে। তাহলে যুদ্ধের সরঞ্জাম বা সম্ভার হিসেবে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি আছে, তাদেরকে বলবেন যে আপনার লাইসেন্স কোথায়, বলা যাবে? আপনি দখলে কেন রাখছেন, বলা যাবে? তাদের জন্য প্রযোজ্য হবে না। সরকারি আদেশে বা কর্তব্যরত সরকারি কর্মচারীর আদেশে এটা ক্রয় বিক্রয়, গ্রহণ প্রেরণ অর্পণ, দখল পরিবহন, আমদানি রপ্তানি, সংরক্ষণ, দখলে রাখা, তাই না? তাদের ক্ষেত্রেও কি হবে না, এই অস্ত্র আইনের বিধান প্রযোজ্য হবে না। অস্ত্র আইনের 88 পড়ছিলাম না? অস্ত্র আইনের কত দ্বারা? 88। প্রবিধানের 1012 গ বিধি। 1012 কত বিধি? গ বিধি। অস্ত্র আইনের দুই ধারা নাই, দরকার নাই, তিন ধারা বাতিল, চার ধারা সংজ্ঞা সমূহ, এখানে চারটা পাঁচটা সংজ্ঞা আছে। প্রথম যে সংজ্ঞাটা এটা হলো কামান, তারপরে অস্ত্র শস্ত্র, তারপরে গোলাবারুদ, তারপরে সামরিক সরঞ্জামাদি, তারপর হলো কি, লাইসেন্স। এখান থেকে একটা সংজ্ঞা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো অস্ত্র শস্ত্র। এটার নাম কি? অস্ত্র শস্ত্র। তাহলে কামান, কামান বলতে হালকা কামান, মোটরস, মেশিন গান। আমার গাইড বই আছে না আপনাদের কাছে? প্রয়োজন আবার হ্যান্ড নোট দিয়ে দিব না, এগুলোর জন্য, মাইনর জন্য যদি প্রয়োজন হয়, কপি করেই তো খালি দেওয়া। তা খুলো না মা, শুনুন। তাহলে সেই ক্ষেত্রে আমি দিয়ে দিব না, আবার ওইখানে বাচ্চাদের কাছে গাইড নেয় আর কি।
তাহলে কামান বলতে সকল হালকা কামান, মানে কামান কাকে বোঝানো হয়? হালকা কামান, মর্টার্স, তারপরে মেশিন গান, তারপরে হলো যুদ্ধাস্ত্র, যুদ্ধের খুচরা যন্ত্রাংশ, ইহা বহন পরিবহন বা নিক্ষেপণের জন্য যে যন্ত্রসমূহ আছে এগুলাকে বোঝাবে। এটা হলো কামান। ঠিক আছে, এখানে ক্লাসে এগুলো সংজ্ঞা সরাসরি ক্লাসে মুখস্থ করাবো না, পরে একটু দেখে নেবেন। কামান বলতে হালকা কামান, মোটরস, মেশিন গান, যুদ্ধাস্ত্র, যুদ্ধের খুচরা যন্ত্রাংশ, ইহা বহন পরিবহন বা নিক্ষেপণের যন্ত্রসমূহ কেউ কি করবে, বোঝাবে। এতটুকু লিখলে হবে। অস্ত্রায়নে কত দ্বারা? 4 দ্বারা। অস্ত্রায়নে বসো 4 দ্বারা। আর পরে কামানের পরে কি অস্ত্র শস্ত্র, অস্ত্র শস্ত্র বলতে কি বোঝায়? আগ্নেয় অস্ত্রকে বোঝাবে, বোঝাবে না? আগ্নেয় অস্ত্র, আগ্নেয় অস্ত্র ছাড়া কি আর অন্য কোনো অস্ত্র অস্ত্র হতে পারে? যেগুলো আপনার সাধারণ আমাদের দেশীয় অস্ত্র, বর্ষা, তীর, ধনুক, তারপরে হইতে পারে আপনার কি বলে, এই কামান, কুস্রা যন্ত্রাংশ বা এই ধরনের অস্ত্র শস্ত্র নির্মাণের জন্য যন্ত্রপাতিকেও কি করবে, বোঝাবে। তাহলে আগ্নেয় অস্ত্র বলতে, অস্ত্র শস্ত্র বলতে আগ্নেয় অস্ত্র, বেয়নেট, ছুরি, তরবারি, বর্ষা, তীর, ধনুক যা আছে আপনার গ্রামীণ অঞ্চলের কয়েক এলাকার যে অস্ত্র কয়টা মনে পড়ে এগুলো দিয়ে দিবেন। প্রথমে নেবেন আগ্নেয় অস্ত্র, তাই না? আগ্নেয়াস্ত্র, বেয়নেট, তরবারি, এইগুলো লিখে দিবেন প্রথম অংশে। পরে অথবা আপনি এভাবে লিখতে পারেন আগ্নেয় অস্ত্র শস্ত্র বলতে দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র সবগুলোকে বোঝানো হবে। ঠিক আছে, অথবা অস্ত্র তৈরি করার যে যন্ত্রপাতিগুলো আছে এগুলোকে অস্ত্র শস্ত্র বোঝানো হবে। তাহলে প্রথমে আমরা বললাম কামান, তারপরে বললাম আমরা অস্ত্র শস্ত্র, এরপরে বলবো আমরা গোলাবারুদ। গোলাবারুদ বলতে বোঝায় এরকম সকল দ্রব্য, যেমন টর্পেডো, সাবমেরিন, অথবা রকেট বা বন্দুকে পুরিবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদার্থ, অথবা কি, এটা যদি বলে গোলাবারুদ বলতে কি বোঝায়, তাহলে গোলাবারুদ বলতে সংক্ষেপে টর্পেডো, সাবমেরিন অথবা বন্দুক, এগুলা পুরিবার জন্য অথবা এগুলাতে ব্যবহার করার জন্য যন্ত্রাংশ সমূহকে কি করা হবে, বোঝাবে। যেমন সীসা, গন্ধক, সল্ট ইহার অন্তর্ভুক্ত হইবে না। গোলাবারুদ বলতে এমন সকল দ্রব্য, টর্পেডো, সাবমেরিন, রকেট, বন্দুক এগুলাতে পুরিবার জন্য অথবা এগুলোর ভিতরে ব্যবহার করার জন্য যন্ত্রসমূহকে কি করবে, যন্ত্র বা সরঞ্জামাদি কি বোঝাবে। তবে সীসা, গন্ধক, সল্ট কি হবে না, এর অন্তর্ভুক্ত হবে না। এগুলো আপনি আপনারা একটু ব্যক্তিগতভাবে দেখে নিন, আমি গাইড বইয়ের ভিতরে একদম এই বই থেকে সংক্ষিপ্ত যে রূপগুলো আছে এইভাবে করে দিয়ে দিছি, হেড নোটে ওইভাবে দিয়ে দিব, আপনাদের অসুবিধা নেই। তাহলে আবার কারেন্ট আসছে, কারেন্ট আসছে। তিনটা সংখ্যা বললাম, কামান বলতে হালকা কামান, মর্টাস, মেশিন গান। ঠিক আছে, সাবমেরিন যুদ্ধের অস্ত্র বা যুদ্ধের কুস্রা যন্ত্রাংশ, এগুলো বহন পরিবহন বা নিক্ষেপের যন্ত্রপাতিকে বোঝাবে, যন্ত্রাংশকে বোঝাবে বাস। অস্ত্র শস্ত্র, আগ্নেয় অস্ত্র, বেয়নেট, ছুরি, তরবারি, তীর, ধনুক, বর্ষা বললাম এগুলাকে বোঝাবে, অথবা এগুলা তৈরি করা যন্ত্রপাতিকে বোঝাবে। তারপরে বললাম কি, গোলাবারুদ, সাবমেরিন, টর্পেডি, রকেট, বন্দুক এগুলাতে পরিবার বা ব্যবহার করার যন্ত্রপাতিকে বোঝাবে। তবে সীসা, গন্ধক, সল্ট এর অন্তর্ভুক্ত হবে না। এরপর আমরা পড়বো সামরিক সরঞ্জামাদি। সরকার গেজেট প্রকাশের মাধ্যমে যে সমস্ত দ্রব্যকে সামরিক সরঞ্জামাদি হিসেবে অভিহিত করবেন সেগুলাকে সামরিক সরঞ্জামাদি হিসেবে কি করা হবে, উল্লেখ করা হবে। যেমন সীসা, গন্ধক, সল্ট যেগুলো আছে এই সমস্ত দ্রব্যগুলাও এগুলোর আওতায়ভুক্ত হবে। লাইসেন্স বলতে এই আইনের অধীনে কোনো প্রদত্ত লাইসেন্স, লাইসেন্স বলতে এই আইনের অধীনে দেওয়া কোনো লাইসেন্স বা অনুমতি পত্রকে বোঝাবে। লাইসেন্সকৃত বলতে যে অস্ত্রশস্ত্র সম্পর্কে কোনো লাইসেন্স দেওয়া হয়েছে বা দান করা হয়েছে উহাকে বোঝাবে। এখানে কিন্তু লাইসেন্সের দুইটা সংজ্ঞা আছে, একটা হলো লাইসেন্স আর একটা হলো লাইসেন্সকৃত। তাহলে এই আইনের অধীনে কোনো লাইসেন্স বা অনুমতি পত্রকে বোঝা হবে লাইসেন্স। আর লাইসেন্সকৃত মানে কি, লাইসেন্সকৃত বলতে বোঝাবে যাদেরকে অলরেডি লাইসেন্স দেওয়া হয়ে গেছে। তাহলে অধীনে দেওয়া লাইসেন্স বা অনুমতি পত্রকে বোঝাবে। এবং লাইসেন্সকৃত বলতে যে অস্ত্রশস্ত্র সম্পর্কে, এটা আপনার সংজ্ঞা আকারে পরীক্ষাতে আসবে না সাধারণত, লাইসেন্স বলতে কি বুঝেন, লাইসেন্সকৃত বলতে কি বুঝেন, যদি আসে বলবেন অস্ত্র আইনের অধীনে কোনো লাইসেন্স বা পারমিট বা অনুমতি পত্রকে কি করা হয়, বোঝানো হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এখন সংখ্যাগুলা, কয়টা সংখ্যা পড়বো আমরা এখানে? 5টা। কয়টা সংখ্যা পড়বো? 5টা। একদম শর্ট ভার্সনে যদি নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। প্রথমে কি, কামান, তারপর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ,
সামরিক সরঞ্জামাদি লাইসেন্স। সংক্ষিপ্ত কথা কি? কামান বলতে হালকা কামান, মোটরস, মেশিন গান। যুদ্ধাস্ত্র, যুদ্ধের কুচরা যন্ত্রাংশ, এগুলো বহন, পরিবহন বা নিক্ষেপণের যন্ত্রপাতিকে বোঝাবে। দুই, এক দুই নাই কিন্তু সব দ্বারা কত? চার দ্বারা। সব দ্বারা কত? গণহারে চার। অস্ত্র শস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র, বেয়নেট, তরবারি, ছুরি, তীর, ধনুক, বর্ষা, দেশি বিদেশি অস্ত্র বা এগুলো তৈরির যন্ত্রপাতিকে বোঝাবে। কামান বলতে, ও কামান গেল, অস্ত্র শস্ত্র গেল, গোলা বারুদ, সাবমেরিন, টর্পেডো, রকেট, বন্দুক, এগুলোতে ব্যবহার করার জন্য বা পুরিবার জন্য যন্ত্রপাতিকেও কি করা হবে? বোঝানো হবে। তবে সীসা, গন্ধক, সল্ট এর অন্তর্ভুক্ত নয়। সামরিক সরঞ্জামাদি বলতে সরকার গেজেট প্রকাশের মাধ্যমে যেগুলাকে কি করবে? সামরিক সরঞ্জামাদি হিসেবে অভিহিত করবে, সেই সমস্ত বিষয়গুলোকে কি বোঝানো হবে? সামরিক সরঞ্জামাদি বোঝানো হবে। আব্বু, আব্বু, আব্বু। দাঁড়াও মা। কয়টা গেল? চারটা। আর লাইসেন্স, এই আইনের অধীনে প্রদানকৃত কোনো অনুমতিপত্র বা লাইসেন্স কি কি করা হবে? বোঝানো হবে। আব্বু, আব্বু। একটা মিনিট। আচ্ছা, যাই দোষ। এইদিকে এই ডিভাইস এদিক থেকে শোনা যাচ্ছে? এস এম রাহিম ভাই, শোনা যাচ্ছে এদিকে? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। লাইসেন্স, অস্ত্র আইনের পরবর্তী ধারা হলো 5। তাহলে এই চারটার সংখ্যা, 5টা সংখ্যা তো পারবেন, বলে সংখ্যাগুলা কি কি? সব কত দ্বারা? 4 দ্বারা। কামান, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, সামরিক সরঞ্জামাদি, লাইসেন্স। ঠিক আছে, অস্ত্র শস্ত্রটা বেশি মনে রাখবেন। তবে এখান থেকে আপনার ম্যাক্সিমাম সংখ্যাগুলো কিন্তু আগে হইতো। যেমন আপনার হয়তো সামরিক সরঞ্জামাদি বলতে কি বুঝেন? সরকার গেজেট প্রকাশে যেগুলো সামরিক সরঞ্জামাদি করে, এমসিকিউ হয় আবার। কামান বলতে কি বুঝেন? এগুলো প্রশ্ন আকার আসতে পারে। তারপরে আসেন আপনার এই আইনের 5 দ্বারা। 5-এ বলতেছে লাইসেন্স ব্যতীত, লাইসেন্সের অনুমোদিত। ফলের ফ্লাওয়ার ভাসে, আম্মু বুঝতেছে। হুম, কোন মুখটায় দিলে ওই ফ্লাওয়ারটা ভাসে? এই যে এই মোটা চাপ দিব, এই যে এখানে মোট, এই যে। এই যে এটা দিলে। এখন অস্ত্র আইনের আমরা আগে মাদকদ্রব্য আইন পড়ছিলাম 9-10, মনে আছে বিধানগুলা? 9-10 পান সংক্রান্ত বিধানগুলা আগে ছিল নিয়ম। বিধানগুলো অমান্য করলে শাস্তির ধারাগুলা কোথায়? লাস্টে ছিল না? ঠিক এই অস্ত্র আইনের যদি 5, 6, 7 এগুলো সিম্পল ধারা, একদমই সহজ ধারা। তবে এই কথাগুলো যদি বুঝতে পারেন, তাহলে অস্ত্র আইনের 19 ধারা, অস্ত্র আইনের 1900 টাইপের ক ধারা বুঝতে আপনার জন্য কি হবে? সহজ হবে। অস্ত্র আইনের গতানুগতিক যদি প্রশ্নের জন্য ধারা হয়, সাধারণত অস্ত্র আইনের প্রশ্ন হলো, অস্ত্র আইনের 12 ধারার প্রশ্ন হয় প্রশ্নের জন্য, অস্ত্র আইনের 19 ধারা, 19-এর ক ধারা, অস্ত্র আইনের 16 ধারা, 1700 টাইপের ক ধারা, 18 ধারা। এরপরে 30 ক, অস্ত্রের 30 টাইপের ক কি? ওই যে আপনার অস্ত্র আইনের তদন্তের সময়সীমা। লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য সাধারণত এই যে আবার যে বলছে 12, তারপরে 16, তারপরে হলো 17 টাইপের ক, 18, 19, 19-এর ক, অস্ত্র আইনের আপনার 30-এর টাইপের খ। এগুলাই কিন্তু অস্ত্র আইনের লিখিত পরীক্ষার প্রশ্নের জন্য মূল ধারা। কিন্তু ভালো করে গভীরভাবে বোঝার জন্য কিন্তু আমাদের সবগুলো একটু মোটামুটি নেওয়া দরকার আছে। 5 হলো লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র কি করতে পারবে না? তৈরি বা উৎপাদন, মানে রূপান্তর, বিক্রয়, ক্রয় ইত্যাদি করতে পারবে না। এগুলোর জন্য বিক্রয়ের প্রস্তাবও করতে পারবে না, প্রদর্শনও করতে পারবে না। কি ব্যতীত? তাহলে লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি অস্ত্র তৈরি, উৎপাদন করতে পারবে না, প্রস্তুত করতে পারবে না, রূপান্তর করতে পারবে না, ক্রয় বিক্রয় ইত্যাদি করতে পারবে না। এখন প্রশ্ন হলো, আপনি ইব্রাহিম আহমেদ, আপনার একটা লাইসেন্স অস্ত্র আছে, কি আছে? অস্ত্র আছে। অস্ত্রের একটা কি আছে? লাইসেন্স আছে। এখন আপনার অস্ত্রটা আপনি বিক্রি করে দিবেন কার কাছে? আপনি সোহেল রানার কাছে বিক্রি করে দিবেন। তাহলে বলছে তো লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র বিক্রি করতে পারবে না, ক্রয় করতে পারবে না, এরকম বলছে না? তাহলে আপনি কি পারবেন বিক্রি করতে এখন? অস্ত্র আইনের 5 দ্বারা বলতেছে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত ব্যবহার যে অস্ত্রটা কারো কাছে ক্রয় বিক্রয় করে দিতে চায়, তাহলে তার ক্ষেত্রে এই বিধান কি হবে না? প্রযোজ্য হবে না। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে 5 দ্বারা কাদের জন্য? ইমনে যারা উৎপাদন করে,
যারা প্রফেশনালি ক্রয় বিক্রয় করে ব্যবসায়ী যারা, তাদের জন্য এই বিধানটা প্রযোজ্য। কিন্তু দেখেন, তবে কাহারও ব্যক্তিগত ব্যবহার্য কোনো অস্ত্র শস্ত্র গোলাবারুদ এমন কোনো ব্যক্তির নিকট, কার নিকট? সোহেল রানার নিকট বিক্রয় নিষিদ্ধ হবে না, যদি অস্ত্র গোলাবারুদ রাখা সম্পর্কে এই ধারার অধীনে যাহার উপর আইনত কোনো বিধিনিষেধ আরোপিত হয় নাই। অর্থাৎ সোহেল রানারও ধরেন অস্ত্রের জন্য একটা লাইসেন্স আছে, অস্ত্র না রাখার জন্য তার বিরুদ্ধে কোনো গেজেট হয় নাই, কোনো অসুবিধা নাই, তাহলে সে ক্রয় করতে পারবে, বিক্রয় করতে পারবে। আচ্ছা, এটা আমরা পরে গিয়ে আমরা বুঝতে পারবো। এজ নর্মালি যদি আমরা বলি, তাহলে 5 দ্বারা লাইসেন্স ছাড়া, লাইসেন্সের অনুমোদিত পরিমাণ পদ্ধতি ছাড়া অস্ত্র উৎপাদন, রূপান্তর, ক্রয়, বিক্রয়, বিক্রয়ের প্রস্তাব প্রদর্শন দিতে করতে পারবে না। 6 দ্বারা হলো লাইসেন্স ব্যতীত কেউ আমদানি করতে পারবে না, রপ্তানি করতে পারবে না। পারবে? এগুলো শুধু মতন এতটুকু মনে রাখেন, পরে আরো বড় করে পড়া যাবে, দেখা যাক। মাদক দ্রব্য আইন এখন আপনারা মোটামুটি দখলে নিয়ে নিছেন না? নিয়ে নিছেন কিনা? কিন্তু প্রথম ক্লাসে কিন্তু এলোমেলো ছিল, একটু এলোমেলো ছিল কিনা? একটু এলোমেলো ছিল। ঠিক একইভাবে নারী শিশু এলোমেলো ছিল। এখন কিন্তু আপনার নারী শিশু মাদক দ্রব্য আইন আপনার জন্য ইজি, ইজি কিনা? নারী শিশু মাদক দ্রব্য আপনার জন্য ইজি। ঠিক যে আইনগুলো পড়া হয়ে যাবে, পড়ার পরে আবার একটা পুনরায় রিভিশন হয়ে যাবে, ওই জায়গাগুলো আপনাদের জন্য আস্তে আস্তে কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। ঠিক আছে? আমাদের বলে খুব অল্প সময়ের ভিতরেই আমরা প্রশ্ন পড়া শুরু করে দিব। মাইনর এক দিক দিয়ে চলতে থাকবে, যেমন এই মাইনর গুলো আমাদের দুইটা, এটা তৃতীয় অস্ত্র। অস্ত্রের পরে আমরা সাইবারটা দেখব। হ্যাঁ, সাইবারটা। তারপরে হলো সড়ক পরিবহনটা। ঠিক আছে, আরেক দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ দেখে আমরা একদিক দিয়ে কন্টিনিউ প্রশ্ন পড়া শুরু করবো সিআরপিসি থেকে। আর বাকি মাইনর গুলো আমাদের চলতে থাকবে। ঠিক আছে, কারণ আমাদের এখন প্রশ্ন পড়ার যথেষ্ট সময় হয়ে গেছে আপনাদের এই ব্যাচে। ঠিক আছে, এখন প্রশ্ন পড়তে হবে আমাদের, কারণ প্রশ্ন যদি বুঝতে না পারি তাহলে কিন্তু অসুবিধা। আর মেসেজ হলো যেটা, আমি আজকে যত রাতেই হোক ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার প্রশ্ন দিব। এটা সেন্ট্রাল পরীক্ষা, এটা 3 ব্যাচ অ্যাডজাস্ট করে পরীক্ষা। ঠিক আছে, আর একটা মজার বিষয় কি জানেন? আগে যে 3টা পরীক্ষা নিলাম, 3 ব্যাচে কিন্তু আলাদা আলাদা 3টা করে পরীক্ষা নিছি। পরীক্ষার্থী কয় হাজার খাতা জমা হয়েছে জানেন? মানে 3000 প্লাস স্টুডেন্ট আছেন আপনার, আলহামদুলিল্লাহ। এখন আমার প্রায় 2200 লোক পরীক্ষায় অংশগ্রহণ করছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। চিন্তা করছেন কোথায় গিয়ে দাঁড়াইছে এটা? প্রায় 2200 লোক পরীক্ষায় অংশগ্রহণ করছে। আর একজনে কয়টা করে খাতা? 3টা করে খাতা। এখনো দিতেছে, কন্টিনিউ দেওয়া যাচ্ছে, আরো বাড়বে মনে হয় এটা। এই যে আপনারা এই কাজটা করতেছেন, আমি তো দেখি যে ইনশাল্লাহ যে আপনাদের যে রেজাল্ট আগামী বছর কাল লিখে দেখবেন সব আমাদের ক্লাসের ছাত্র। খালি এটা কন্টিনিউ রাখেন, ঠিক আছে? এটা আপনাদের যে ওই 3টা পরীক্ষা দিলাম, এটা আগামী ক্লাসে আপনাদের ক্লাসের সমাধান দেওয়া হবে। আর আজকে যে প্রশ্নটা আমি দিব, এটা সব বেঁচেই দিয়ে দিব, লিখে দিব। কালকে থেকে টাইম শুরু হবে। এটা সেন্ট্রাল পরীক্ষা, কিন্তু পুরস্কারের ব্যবস্থা থাকবে প্রথম 7 জন। কতজন? প্রথম 7 জন আমাদের পক্ষ থেকে আপনাদের নির্দিষ্ট জায়গায় উপহার চলে যাবে। খাতা দেওয়ার পর থেকে পরবর্তী 48 ঘন্টা, প্রশ্ন দেওয়ার পর থেকে পরবর্তী 48 ঘন্টার ভিতরে আপনারা আমাদেরকে উত্তর দিতে বাধ্য থাকবেন। আমরা পরবর্তী 3 কার্য দিবসের ভিতরেই, 3 কার্য দিবস না, অনেক যদি খাতা বেশি হয়ে যায় তো আরো 2 দিন বেশি লাগতে পারে, নির্দিষ্ট সময় আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? অতএব আপনি চেষ্টা করেন যে আমি 1 থেকে 7-এর ভিতরে থাকবো। ঠিক আছে? আমি প্রত্যেকটা খাতা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে? এরকম মনে হয় না যে 7 জনের ভিতরে আমি থাকবো না, এটা তো হতেই পারে না। আর আপনারা তো সবচেয়ে পুরাতন ব্যাচ। আমার আমার বিশ্বাস যে 7 জনে আপনাদের এখান থেকেই থাকবেন। ঠিক আছে? এটা আমার, কারণ আপনারা পুরাতন লোক, আপনাদের একটু বিশেষ কিছু জ্ঞান ভিতরে অলরেডি চলে আসছে, এটা থাকা দরকার। আচ্ছা, দেখা যাবে এটা ফলে। আবার আপনাদের পরের ব্যাচ যেটা আছে নুরাত ব্যাচ, ওইখানে কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন লাস্ট পর্যন্ত আমরা ধরে রাখতে পারলেই হলো। তাহলে 5 6 কি? লাইসেন্স ছাড়া কি করা যাবে না? আমদানি করা যাবে না, রপ্তানিও করা যাবে না। এতটুকু মনে রাখলে হবে। পরে গিয়ে আমরা আরো কিছু বের করবো এখান থেকে। 7, সরকারি অনুমোদন প্রাপ্ত কোনো মাল গুদামে অস্ত্রশস্ত্র জমা অস্ত্রশস্ত্র রাখা যাবে না। তাহলে সরকারের অনুমোদিত মাল গুদামে, সরকারি অনুমোদিত মাল গুদামে অস্ত্রশস্ত্র জমা রাখার সরকারি অনুমোদন, উক্ত আইনের 16 ধারার অধীনে লাইসেন্স প্রাপ্ত কোনো মাল গুদামে সরকারি অনুমোদন ব্যতীত কোনো ধরনের অস্ত্রশস্ত্র গোলাবারুদ রাখা যাবে না। তাহলে সরকারি মাল গুদাম তো আপনার অস্ত্রশস্ত্র রাখার জন্য না, সরকারি অন্যান্য মালামাল রাখার জন্য, তাই না? তাহলে সরকারি মাল গুদাম কি অস্ত্র রাখার জন্য? না, কিন্তু তারপরে যদি রাখতে চান সরকারের কি নিতে হবে? অনুমোদন নিতে হবে। এই যদি এই ধারাগুলো এখন বোঝা যান মোটামুটি ভাবে কি: 5, ক্রয় বিক্রয় উৎপাদন; 6, আমদানি রপ্তানি; 7, মাল গুদাম। তাহলে অস্ত্র আইনের 19 ধারা এবং 1928 ক ধারা আপনার জন্য কি হবে?
সুন্দর হবে মামলা দেওয়ার জন্য, আপনি প্রপার্টি দ্বারাই বুঝে মামলা দিতে পারবেন। একটা হলো 19 আর 19-এর ক দ্বারা পড়া, আর একটা হলো এগুলোর গভীরে গিয়ে কি করা, এই গভীরভাবে বিষয়গুলা পর্যবেক্ষণ করা, একদম সঠিক দ্বারাই মামলা দেওয়া। অস্ত্র আইনের পরবর্তীতে 8-9 দ্বারা বাতিল, অস্ত্র আইনের 10 দ্বারা, এটা হলো পরিবহনের উপর নিষেধাজ্ঞা। কিসের উপর? লাইসেন্স ব্যতীত সরকার বিভিন্ন সময় সরকারি গেজেট প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে কি করতে পারেন, লাইসেন্স ব্যতীত এবং এর অনুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতীত ব্যতীত কোনো গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি পরিবহন নিয়ন্ত্রণ নিষেধ করতে পারবেন। মানে কি, লাইসেন্সের ভিতর এটা তিনটা কথা এখানে, লাইসেন্স, অনুমোদিত পরিমাণ এবং পদ্ধতি, এই তিনটা কথা বুঝেন। তাহলে আপনার লাইসেন্স নাই, আপনি কোনো যানবাহনে পরিবহন করতে পারবেন না। লাইসেন্স আছে আপনার এরকম যে আপনি পরিবহন করতে পারবেন বা তৈরি করতে পারেন কতগুলা, 20টা। তাহলে আপনি পরিমাণ নিলেন কয়টা, 40টা। ঠিক আছে, সত্য, পরিমাণ অতিক্রম করছেন। পদ্ধতি কি? পদ্ধতি হলো অবশ্যই এটা কি করতে হবে, এই সময়ের ভিতরে যাইতে হবে, এই রাস্তা ব্যবহার করতে হবে। আপনি সময় এবং রাস্তা পরিবর্তন করে ফেলছেন, হবে? হবে না। তাহলে এগুলা কিন্তু লাইসেন্স এবং লাইসেন্সের অনুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতিরেকে কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র কি করতে পারবে না, বহন বা পরিবহন করতে পারবে না। 11 ধারা হলো অস্ত্রের জন্য তল্লাশির ঘাঁটি স্থাপন করার ক্ষমতা। তল্লাশির ঘাঁটি কি করা, স্থাপন করার ক্ষমতা। অস্ত্র আইনের 11 ধারায় বলতেছে, বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে এইরূপ সীমান্তের অভ্যন্তরীণ সুবিধাজনক কোনো স্থানে কি করতে পারেন, যেখানে জাহাজ বা নৌযান চলাফেরা করে, ঘোড়া, গরুর গাড়ি, বারবাহী পশু এবং সকল বাক্সপেটরা চালানরত গাইড প্যাকেজ ইত্যাদি হতে অস্ত্রশস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি সরকার যে কোনো কর্মকর্তা তল্লাশি নিমিত্তে আটক বা আবদ্ধ করা যাইতে পারে, এমন যে কোনো সময় তল্লাশি করার জন্য ঘাঁটি স্থাপন করতে পারে। তাহলে তল্লাশির জন্য আমাদের রাষ্ট্রীয় কোনো, আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে অথবা অন্য কোনো রাষ্ট্রের মধ্যে কোনো নির্দিষ্ট স্থানে কি করতে পারবে, ক্ষমতাপ্রাপ্ত অফিসারকে নিয়োজিত করবে তল্লাশির ঘাঁটি স্থাপন করা। কিসের জন্য? যে কোনো ব্যক্তির কাছে ব্যাগের ভিতরে, তার কোনো যানবাহনে, কোনো ধরনের ঘোড়াতে, কোনো ধরনের জাহাজে অস্ত্রশস্ত্র কি আছে কিনা, তাই না? এগুলো তল্লাশি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিযুক্ত করবে, এবং এই জন্য কি করবে, তল্লাশির ঘাঁটি স্থাপন করতে পারবে। খুব একটা প্রশ্নমুখী না এগুলা। অস্ত্র আইনের 11 ধারা, তল্লাশির ঘাঁটি কোথায় স্থাপন করতে পারবে, বাংলাদেশ এবং যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে সরকার কি করতে পারবে, বাংলাদেশে অথবা বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে এগুলো তল্লাশি করার জন্য বিভিন্ন যানবাহন, বিভিন্ন ধরনের গরুর গাড়ি, তারপরে জাহাজ, নৌযান ইত্যাদির ভিতরে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জামাদি সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা কর্তৃক তল্লাশির জন্য আটক বা আবদ্ধ করা যাইতে পারে, এরকম যে কোনো স্থানে তল্লাশির ঘাঁটি স্থাপন করতে পারবেন। এদিকে গুরুত্বপূর্ণ ধারা হলে 12 ধারা, অস্ত্রের জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তাহলে অস্ত্র আইনের সন্দেহজনক অস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তারের পদ্ধতি অস্ত্র আইনের কত ধারা, 12 ধারা। অস্ত্র আইনের 12 ধারা গ্রেপ্তার কে করতে পারবে, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট নাকি জনসাধারণ, কোনটা সঠিক হবে? সবাই পারবে, পুলিশও পারবে, ম্যাজিস্ট্রেটও পারবে, জনসাধারণও পারবে। অস্ত্র আইনে 12 ধারা গ্রেপ্তারের জন্য কোনটা হইতে হবে, কোনো ব্যক্তি অস্ত্র আইনের অপরাধে জড়িত হইতে হবে, অস্ত্র আইনের অপরাধে দণ্ডিত হইতে হবে, নাকি সন্দেহজনক ভাবেও পারবে, সন্দেহজনক ভাবেও পারবে। তাহলে সন্দেহজনক অস্ত্র বহনকারী ব্যক্তিকে, কাউকে যদি সন্দেহজনক ভাবে অস্ত্র শস্ত্র গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি বহন করতে দেখা গেলে, তার লাইসেন্স থাকলেও পারবে, লাইসেন্স থাকলেও, তার লাইসেন্সধারী ব্যক্তিকেও কি গ্রেপ্তার করা যায়? অস্ত্র আইনের 12 ধারা সন্দেহ হলে অস্ত্র, গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি বহনকারী ব্যক্তি, তার লাইসেন্স থাকুক বা না থাকুক, তাকে কি করতে পারবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। বিনা পরোয়ানায় কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। এবং তার নিকট থেকে অস্ত্র শস্ত্র, গোলাবারুদ সামরিক সরঞ্জামাদি কি করতে পারবে, কারিয়ে নিতে পারবে। অস্ত্র আইনের 12 প্রথম অংশ। এখন এই অস্ত্র গ্রেপ্তারকৃত ব্যক্তি কোথায় নিয়ে যাবে, পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে, নাকি পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের মধ্যে যে নিকটে তার কাছে? উত্তর হলো সবসময় পুলিশের কাছে নিয়ে যাবে। এলে অস্ত্র এবং ওই ব্যক্তি সহ কার কাছে নিয়ে যাইতে হবে, পুলিশের কাছে নিয়ে যাবে। পুলিশ অফিসার তাকে কোথায় প্রেরণ করবে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ঠিক আছে, অস্ত্র আইনের 12 ধারা। তাহলে জনসাধারণ গ্রেপ্তার করার পর তাকে কি করবেন, অস্ত্র, গোলাবারুদ এবং এই ব্যক্তি সহ পুলিশ কর্মকর্তার নিকট পাঠাবেন, এবং পুলিশ অফিসার এই ব্যক্তি এবং অস্ত্র শস্ত্র গোলাবারুদ সহ ম্যাজিস্ট্রেট নিকট কি করবেন, হাজির করবেন।
তাহলে 12 ধারার গ্রেপ্তার বিনা পরোয়ানাই পুলিশ করতে পারে, ম্যাজিস্ট্রেট করতে পারে, জনসাধারণ করতে পারে। কাকে? সন্দেহজনক অস্ত্র বহনকারী ব্যক্তিকে। সন্দেহজনকভাবে কি? অস্ত্র বহনকারী ব্যক্তিকে। জনসাধারণ গ্রেপ্তার করে নিয়ে যাবেন পুলিশের কাছে, পুলিশ নিয়ে যাবেন কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। 12 ধারায় কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার, নাকি তার কাছ থেকে অস্ত্র শস্ত্র গোলা বারুদ কারিয়ে নেওয়া যায়, নাকি দুইটাই সঠিক? তাহলে কখন অস্ত্র শস্ত্র কারিয়ে নেওয়া যায়? আরো ধারা গিয়া পাবেন সামনে। অস্ত্র আইনে 12 ধারাতে নেওয়া যায় সন্দেহজনক তাহলে একজন আপনার সিভিল একজন পুলিশ অফিসার ঘুরতেছে, তাকে একজন গ্রেপ্তার করে ফেলছে সন্দেহজনক ভাবে, তার কাজ কি বৈধ হবে? যদি মনে হয় যে আমার কাছে সন্দেহ হয়েছে তাকে গ্রেপ্তার করে ফেলছি, তাহলে সেই ক্ষেত্রেও তার কাজ কি হইতে পারে? বৈধ হতে পারে। আর 13 ধারার যে আলোচনার বিষয়টা অস্ত্র আইনের, অস্ত্র আইনের 13 ধারা আলোচনার বিষয়বস্তু হলো অস্ত্র শস্ত্র বহন নিষিদ্ধ। তাহলে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত, লাইসেন্সের অনুমোদিত পরিমাণ ও পদ্ধতি ব্যতিরেকে কোনো অস্ত্র শস্ত্র কি করতে পারবে না? বহন করতে পারবে না। কেউ লাইসেন্স ব্যতীত অথবা এই ধারার বিধান লঙ্ঘন করিলে, অস্ত্র বহন করিলে, যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা অথবা সরকার কর্তৃক ক্ষমতা অর্পিত যে কোনো ব্যক্তি তাহাকে অস্ত্রমুক্ত করতে পারবে এবং তাহার নিকট থেকে অস্ত্র কারিয়ে নিতে পারবে। পাইছেন ধারার একটা, যে কখন অস্ত্র কারিয়ে নিতে পারে? তাহলে 12 ধারাও পারবে। আর লাইসেন্সের অনুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতিরেকে যদি কোনো ব্যক্তি অস্ত্র বহন করে, তাহলে সেই ক্ষেত্রেও তার কাছ থেকে কি করা যাবে? সাধারণত 13 ধারা সঠিক কোনটা বলেন? লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন করতে পারবে না, বহন করলে অস্ত্র মুক্ত করতে পারবে, তার কাছ থেকে অস্ত্র কারিয়ে নিতে পারবে, নাকি সবকটাই সঠিক? উত্তর হলো সবকটাই সঠিক। 13 ধারা বহন সংক্রান্ত কোনটা সঠিক? লাইসেন্স ব্যতীত, লাইসেন্সের অনুমোদিত পরিমাণ অমান্য করে, লাইসেন্সের অনুমোদিত পদ্ধতি অমান্য করে, নাকি সবকটাই সঠিক? সবকটাই সঠিক। 14 হলো দখল। ধরো আপনি ঘর বাড়িতে বা কোনো স্থানে কি করতে পারবেন না? লাইসেন্স ব্যতীত, লাইসেন্সের অনুমোদিত পরিমাণ পদ্ধতি ব্যতিরেকে অস্ত্র শস্ত্র কি করা যাবে না? দখলে রাখতে পারবে না। তাহলে অনুমোদিত কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা পরিমাণ পদ্ধতি ব্যতিরেকে কোনো অস্ত্র শস্ত্র, কামান বা গোলাবারুদ ইত্যাদি কি করতে পারবে না? স্বীয় দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। তাহলে ঘরের ভিতরে গিয়ে তল্লাশি করে পাইছে, তাহলে বিধান অমান্য করছে কত ধারার? 14 ধারার। শাস্তি গিয়ে কিন্তু 19-19-এর করতে হবে। ঠিক আছে? কোনো ব্যক্তি কি করছে? লাইসেন্স ছাড়া অস্ত্র ক্রয় বিক্রয় করছে, বিধান অমান্য করছে কত ধারার? 5 ধারার। শাস্তি হবে কততে? 19 বা 19-এর কতে গিয়ে। বা আরো কিছু ধারা আছে শাস্তির ওই জায়গায়। তো যেহেতু আজকে মাদক দ্রব্যটা বেশি সময় নিয়ে নিছি, এখানে ছোট্ট একটু কথা মনে রাখবেন। অস্ত্র আইনের 1 ধারা, এই আইন অস্ত্র আইন 1878 হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তবে নিম্নোক্ত ক্ষেত্রে কি হবে না? প্রযোজ্য হবে না। প্রথমটা কি? সমুদ্রের যুদ্ধের সম্ভার হিসেবে। পরেরটা হলো সরকারি কর্মচারী বা সরকারি আদেশে কি ক্রয় বিক্রয় বহন পরিবহন দখল নিয়ন্ত্রণে অধিকার রাখলে হবে না। 4 হলো সংজ্ঞাসমূহ: কামান, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি, লাইসেন্স। 5 হলো লাইসেন্স ছাড়া ক্রয় বিক্রয়, তারপর উৎপাদন রূপান্তর করা যাবে না। 6 হলো লাইসেন্স ছাড়া আমদানি রপ্তানি করা যাবে না। 7 হলো সরকারি মাল গোদামে রাখা যাবে না। 8-9 বাতিল। 10 হলো কি করা যাবে না? বহন পরিবহনের উপর নিষেধাজ্ঞা। আর 11 ধারা হলো তল্লাশির ঘাঁটি স্থাপন করার ক্ষমতা, ক্ষমতাপ্রাপ্ত অফিসার কর্তৃক তল্লাশির নিমিত্তে। 12 ধারা হলো অস্ত্রের জন্য সন্দেহজনক ঘোরাফেরা করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, তাকে অস্ত্র কারিয়ে নিতে পারবে, পুলিশের কাছে হাজির করবে, পুলিশ তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, হাজির করবে। 13 ধারা হলো কিসের উপর নিষেধাজ্ঞা? বহনের উপর। বহন বহন করতে পারবে না। 14 ধারা হলো কি? দখলে রাখতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, দণ্ডবিধিতে যারা অসুবিধা ছিল, 8, 9, 10 নবম অধ্যায় শেষ হয়েছে, দশম অধ্যায়ের কোনো ক্লাস শুরু হবে আজকে। না সরি, 11 নম্বর অধ্যায় থেকে। যাদের অসুবিধা ছিল তারা জয়েন করবে। ঠিক আছে? আজকে কি ফুটবল খেলা আছে? মরক্কোর খেলা কয়টায়? 11টায়? 11টায় না 12টা? 12টা। আচ্ছা ঠিক আছে।